প্রবল শক্তিমত্তা নিয়ে উপকূলে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখা প্রতি মুহূর্তেই পরিবর্তন করছে রূপ। বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত। চট্টগ্রাম ও পায়রা এই কথাটা আমি যখন কাউকে বলতে যাই আমার চোখে পানি চলে আসতেছে। আমি আসলে চিন্তাও করতে পারতেছি না যে আসলে সেন্ট মার্টিনে কি হবে। ঘর বাড়িগুলো দেখেন। আমি এখানে একজন ভাই আছে আমার, জিজ্ঞেস করছিলাম ওনাকে, বললো যে আসলে বুঝতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, প্রতিনিয়ত পরিবর্তন হয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা, আর সেই সকল বিষয় নিয়ে সারা দেশের মানুষ আতঙ্কে রয়েছে এবং সেই সাথে বিশেষজ্ঞরা এমন কিছু বার্তা পাঠিয়েছে সেই সকল বিষয় নিয়ে, যেই বার্তাগুলো আমাদের সকলের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং সেই সাথে দুঃখজনক রয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে কোন কোন জায়গাগুলোতে সবচাইতে বেশি আঘাত হানতে পারে সেই সকল বিষয় নিয়ে আপনাদেরকে কিছু বিস্তারিত ভিডিও দেখাবো। আপনারা সেই বিস্তারিত ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোর বিশ্লেষণ করতে গিয়ে পলাশ ভাই তিনি কেঁদে ফেলেছেন এবং তিনি কতটুকু ভয়ঙ্কর বার্তা দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়ে কিছু প্রতিবেদন দেখে আসি এবং সেই সাথে আপনারা ভিডিওর শুরুতে ফারাজ করিম ভাইকে দেখেছেন, আর তিনি সেখানে পৌঁছে গিয়েছেন যেখানে মানুষের বিপদ, তিনি সেখানে পৌঁছে যান। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে ফারাজ করিম ভাই সেখানে পৌঁছে যাওয়ার পর তিনি কিভাবে সাহায্য করে যাচ্ছেন মানুষের জন্য এবং তিনি কি বার্তা পাঠিয়েছেন সেখানে উপস্থিত হয়ে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে কিছু প্রতিবেদন দেখে আসি এবং বিশেষজ্ঞরা সেই সকল বিষয় নিয়ে কি বার্তা দিয়েছে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। উপকূলে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখা প্রতি মুহূর্তেই পরিবর্তন করছে রূপ। এখন পর্যন্ত অতি প্রবল ঘূর্ণিঝড়ের চরিত্র বজায় রাখলেও যে কোনো সময় বাড়তে পারে গতি, ধারণ করতে পারে আরও বিধ্বংসী ঝড়ে। মোখার প্রভাবে সব থেকে ঝুঁকিতে সেন্ট মার্টিন দ্বীপ, কক্সবাজার, টেকনাফ ও উখিয়া। প্রভাব পড়বে পুরো চট্টগ্রাম ও বরিশাল উপকূলেও। মহাশক্তিধর ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কক্সবাজার সমুদ্র বন্দরকে আনা হয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায়। এছাড়া উপকূলীয় আরও 11টি জেলায় থাকছে 8 নম্বর মহাবিপদ সংকেত। এদিকে চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরে 8 নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলা সমুদ্র বন্দরের জন্য বজায় থাকছে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত। শনিবার রাতে মোখার সবশেষ পরিস্থিতি তুলে ধরে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজার সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মংলা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার যে সেন্ট মার্টিন দ্বীপ তার সাইড দিয়ে কোথাও দেশে, আর মায়ানমারের যে উত্তর উপকূল আছে সেখান থেকে সে ঢোকার আছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। মোখা তার গতি বাড়িয়ে বর্তমানে ঘন্টায় 20 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে উপকূলে। মোখা বাড়িয়েছে ঝড়ের কেন্দ্রের চারপাশের বাতাসের গতিও। বর্তমান গতি 180 কিলোমিটার থেকে 200 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর আগে দুপুরে ব্রিফিংয়ে অধিদপ্তরের পরিচালক জানান, ঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরে স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 5 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের ঝুঁকি রয়েছে। এছাড়া ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা সহ উপকূলীয় 10 জেলায় 5 থেকে 7 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে পাহাড় ধসের ঝুঁকিও। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আমি আসলে এই কথাটা আমি যখন কাউকে বলতে যাই আমার চোখে পানি চলে আসতেছে। আমি আসলে চিন্তাও করতে পারতেছি না যে আসলে সেন্ট মার্টিনে কি হবে। আমি আমার মাথার ভিতরে ঢুকতেছে না। চিন্তা করতে পারবেন যে কালকে আজকে রাতে কি হতে যাচ্ছে সেন্ট মার্টিনে। আপনি আমার কথাটা প্রমাণ পাবেন কালকে সকালে। আমি আমি আল্লাহর কাছে আমি মানে দোয়া করি যে আমি এই প্রথম আমি একবার চাবো আমার বয়সটা ভুল হোক এবং পুরোপুরি ভুল হোক। কারণ আমি যে কথাটা বলছি যে 15 থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হবে, এই 15 ফুট বিশ্ব উচ্চতার জলোচ্ছ্বাস হলে এই যে সেন্ট মার্টিনে 8,000 মানুষ আছে। আমি সেন্ট মার্টিনের লোকদের সঙ্গে কথা বলতেছি সকাল থেকে। টোটাল 5টা বিল্ডিং আছে, যেটা 3 তলা সমান উঁচু, বাকি বিল্ডিং সবগুলো 2 তলা নিচে বা 1 তলা নিচে। তো সেই ক্ষেত্রে এই বিল্ডিং গুলোতে যে মানুষগুলো, আমি যদি বলি 10 ফুট উঁচু যদি জলোচ্ছ্বাস হয়, আপনি চিন্তা করেন 10 ফুট উঁচু একটা বিল্ডিং এর 10 ফুট উচ্চতায় হয়। আসলে আপনি যদি বলেন একটা বিল্ডিং এর উচ্চতা কত, মানে 1 তলার উচ্চতা কত, 10 ফুটই তো। তো এখন 10 ফুট উচ্চতার ওখানে যে 10 ফুট জলোচ্ছ্বাস হয় তাহলে ওই মানুষটা ওখানে থাকবে কেন? তাদের গিয়ে থাকতে পারবে না, কারণ হচ্ছে 200 কিলোমিটার বাতাসে তাদের তো কোনোভাবে থাকে। এখানে বড় গাছও নাই যে মাটিতে বড় বড় গাছ, শক্তিশালী গাছ সেটাও তো নাই। একদম চতুর্থ সমুদ্র, ওখান থেকে ফাঁকা জায়গা থেকে বাতাস আসবে, তার মানে পুরো বাতাসটা এইভাবে লাগবে ওই স্পিডে। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি, আমি আবার বলতেছি আমার এই জীবনে এই প্রথম দিন আমার প্রবাসটা পুরোপুরি ভুল হয়।
সেন্ট মার্টিনে বড় বড় গাছ শক্তিশালী গাছ সেটাও তো নাই, একদম চতুর্থের সমুদ্র ওখান থেকে ফাঁকা জায়গা থেকে বাতাস আসবে, তার মানে পুরো বাতাসটা এইভাবে লাগবে ওই স্পিডে। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি, আমি আবার বলতেছি আমার এই জীবনে এই প্রথম যেন আমার প্রবাসটা পুরোপুরি ভুল হয়। রহমানের রহিম, এই ঘর বাড়িগুলো দেখেন। আমি এখানে একজন ভাই আছে আমার, জিজ্ঞেস করছিলাম ওনাকে, বললো যে আসলে বুঝতে পারতেছে না পানি কতদূর উঠবে, কিন্তু এই ঘর বাড়িগুলোতে কিন্তু খুবই রিস্কে আছে ওনারা। কারণ এই যে এখানে আপনারা দেখতে পারেন, এখান থেকে কিন্তু বেশি দূরে না, পানি অলরেডি চলে আসছে। তো এখন এখানে ওনারা, এখানে অনেকে আছে, এখানে ওনারা টেনশনে, মানুষকে বোঝা যাচ্ছে যে তারা আসলে চিন্তা করছে যে কি হবে না হবে। তো যাই হোক, এই ঘরগুলো আমি আপনাদের এই ঘরগুলো আমি দেখে গেলাম। ইনকেস যদি পানি যদি হয়ে যায়, আমার কাছে কিছু খাবার দাবার যদি কেউ না নিয়ে আসে, ইনশাল্লাহ আমি আসবো, ঠিক আছে? দোয়া করেন আপনারা। এখন তো আমরা আসছি, আপনারাও আসছেন শুধুমাত্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ইনশাআল্লাহ এখন পর্যন্ত আমরা দোয়া করব যাতে কোনো কিছু না হয়, যাতে কোনো কিছু, আল্লাহ যাতে আমাদেরকে রক্ষা করে। কিন্তু তারপরও কোনো কারণে যদি তুফানটা আসে, তাহলে তুফানের সময় অনেক মানুষ, আপনি যত কথাই বলেন, আপনি যদি বলেন যে আশ্রয় কেন্দ্রতে চলেন, অনেক মানুষ কিন্তু যাবে না কেন আমি আপনাকে বলি, মানুষের অনেক চিন্তা থাকে, আমার গরুটা কি হবে, আমার ছাগলটা কি হবে, আমার ফার্নিচার কি হবে, আমার টাকা পয়সা কি হবে। তো এক একজন মানুষের সবাইতে একরকম ভাবে তারা থাকে না, তাই না? তো যারা যাবে না তারা অনেক সময় অনেক জায়গায় না বুঝে হলে তারা আটকা পড়বে। আমাদেরকে সেই এলাকাগুলোর তথ্যগুলো নিতে হবে। আপনারা স্থানীয়, আপনারা জানবেন, আমি কিন্তু জানবো না। আপনারা আমাকে বলবেন যে ভাই এই জায়গাটাতে পানি জমে কিছু পরিবার এখানে আটকা পড়ে আছে। আমাদের সিলেটের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পেরেছি যে প্রথম ধাপ হচ্ছে খাদ্য, শুকনা খাদ্য নিয়ে যাওয়া। বাড়িঘর চলে যাবে, বাড়িঘর বানানোর সময় কিন্তু এখন না, অনেক পরবর্তী সময়ের কথা সেটা। আর আমি আপনাদের বলি, প্রথম ধাপ হচ্ছে আমরা খাদ্যগুলো নিয়ে মানুষের কাছে যাব যাদের খাদ্যের অসুবিধা হবে। তারপর যাদের বাড়িঘরের সমস্যা হবে, পানি সরে গেলে ওগুলো দেখা যাবে। পানি যতক্ষণ আছে ততক্ষণ আপনি বাঁশ নিয়ে যান, টিন নিয়ে যান, কারো কোনো উপকার হবে না। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা টার্গেট করি কালকে। আমি শুনেছি যে ঝড়টা, তুফানটা মনে হয় কালকে সকালে আসবে, নাকি আজকে রাত্রে আসবে, এরকম কিছু একটা। এখন আমার যে আমি কিন্তু খুব কম সময় পেয়েছি, এখন পর্যন্ত বেশি না, শুধুমাত্র 2000 পরিবারের জন্য প্যাকেট আমরা তৈরি করছি, 2000। তারপরও আল্লাহ এতদূর দিছে, এটাই যথেষ্ট, এটাকে শুরু করি। তা আপনারা টার্গেট করে রাখবেন, আপনারা জানবেন, এলাকা দেখলেই বুঝতে পারবেন যে পানি এখানে বেশি হবে, মানুষ এখানে বেশি আছে, ক্ষতিগ্রস্ত মানুষ এখানে বেশি। কোন জায়গায় মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে যায় নাই, প্রথমত ওনাদেরকে অনুরোধ করা যে আপনারা আশ্রয় কেন্দ্রতে যান। যদি তারপরও না যায়, তারপরও যদি ওনারা ওখানে রয়ে যায়, আমাদেরকে যেভাবেই হোক ওখানে কিন্তু যেতে হবে। একটা মানুষ কিন্তু 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত হয়তো কিছু না খেয়ে, তারপরও কিন্তু এর বেশি সময় হলে কিন্তু মানুষের জীবনের একটা ঝুঁকি হয়ে যাবে। আমাদের কিন্তু সেখানে যেভাবেই হোক যেতেই হবে। ইনশাআল্লাহ আপনারাও চোখ কান খোলা রাখেন, আমাকে পরামর্শগুলো দিবেন, আমিও যদি কোনো কিছু জানি আপনাদেরকে আমি জানাবো। ট্রাকটা এখন কিন্তু রওনা হচ্ছে চট্টগ্রাম থেকে, কারণ এগুলো তো প্যাকেটিং করতে হয়েছে, সময় লেগে গেছে। তো এখন পর্যন্ত আর এছাড়া কিছু বলার নেই। আমি আপনাদেরকে কোনোদিন ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কারণ আমি জানি আপনারা নিজের দেশের জন্য নিজের দায়িত্ব পালন করতে আসছি। ইনশাআল্লাহ আমরা একে অপরের সাথে, এখানে আমরা সবাই একটা টিম, এক টিম হয়ে আমরা কাজ করবো। এখন আপনাদেরকে কষ্ট দিলাম বৃষ্টিতে, আশা করি মোবাইলগুলো নষ্ট হবে না, মুছে টুছে নিয়েন। আর এখানে আর বেশি কারোর শরীর টরীর ভিটামিন সি পাইলে খেয়েন, ওই সিবিট খাবেন, এইসব যখন মাথায়। আমি আমার সিলেটে যখন ছিলাম আমি সিবিট খাইতাম, শরীরকে ভিটামিন সি দিলে শরীর নিজেই প্রতিরোধ করে অনেক ধরনের অসুবিধার থেকে। তো এখন আমি অনেক দূর থেকে আসছি, একটু ভিতরে ঢুকে কাপড় চোপড় চেঞ্জ করি, সবার কাছে হাত জন্য অনুরোধ, সবাই আমাদের সেন্ট মার্টিন দ্বীপ যেন এই ঘূর্ণিঝড় মোকাতে যেন রক্ষা পায়, দ্বীপের মানুষ যেন রক্ষা পায়। প্রবল শক্তি অর্জন করে গোটা বাংলাদেশকে শেষ করে দিতে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। সাগরের নিচে তলিয়ে যেতে পারে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এখনও হাজার হাজার মানুষ এই দ্বীপে আটকা পড়ে আছে। তাদেরকে বাঁচানোর আকুতিতে লাইভে এসে আর্তনাদে ফেটে পড়েছেন অনেকেই। কতটা ভয়াবহ অবস্থা সেন্ট মার্টিনের, কেমন আছে সেখানে আটকে পড়া মানুষেরা, সেন্ট মার্টিনবাসীর বর্তমান অবস্থা সহ ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ আপডেট জানতে ভিডিওটির পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ আপডেট। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় মোখা ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় এবং এর তীব্রতা বাড়তে থাকায় কক্সবাজারে 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। 10 নম্বর মহাবিপদ সংকেত মানে হচ্ছে প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে এই উপকূল। প্রচণ্ড ঝড়টি বন্দরের ওপর বা নিকট দিয়ে উপকূল অতিক্রম করবে। ঘূর্ণিঝড় মোখা এই মুহূর্তে উপকূল থেকে 600 কিলোমিটারের দূরত্বে অবস্থান করছে।
কেন্দ্রে ঘূর্ণিঝড়টির বাতাসের গতি ঘন্টায় 220 কিলোমিটার, যেটি এখন ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার গতিতে অগ্রসর হচ্ছে। সেই হিসাবে রবিবার বিকাল 3টা থেকে 4টার মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত করার সম্ভাবনা রয়েছে। এর আগে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ঝড়টি আঘাত করতে পারে। সেই সময় উপকূলীয় এলাকায় 8 থেকে 12 ফুট উঁচু জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দ্বীপ সেন্ট মার্টিন। সেখানে 2 তলা বিল্ডিংয়ের সমান অর্থাৎ 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হবে। এতে তলিয়ে যাবে গোটা দ্বীপ। এর ফলে চরম আতঙ্কে সময় পার করছে দ্বীপে আটকে পড়া মানুষেরা। কেউ ফেসবুক লাইভে এসে বাঁচার জন্য আর্তনাদ করছে, তো কেউ বিভিন্ন স্ট্যাটাস দিয়ে তাদের সর্বশেষ খবরের কথা জানাচ্ছেন। আয়ুবুল্লাহ নামে একজন স্ট্যাটাস দিয়ে বলেছেন, আতঙ্কিত জনপদ সেন্ট মার্টিন থেকে বলছি। মসজিদে নামাজ শেষে মোনাজাতে সহজে আমার কান্না আসে না। শেষবার কান্না আসছিল প্রায় 8 বছর আগে, দাদিমার মৃত্যুর পরে, তাও আবেগে। কিন্তু আজ জুমার নামাজের পর ইমাম সাহেব যখন মোনাজাত ধরলেন, সবাই হাউমাউ করে কান্না শুরু করেছে। চোখের পানি ধরে রাখা কঠিন ছিল। মৃতের বাড়ির মতো সবার কান্না যেন মনের ভেতর থেকে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ওই প্রতিবেদনটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বিশেষজ্ঞরা সেই সকল বিষয় নিয়ে তারা কঠিন বার্তা দিয়েছে, এবং এই বার্তাগুলো আমাদের বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। দর্শক বন্ধুরা, সবচাইতে বেশি আঘাত আনতে পারে টেকনাফ, কক্সবাজার এবং বান্দরবন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে উপকূলীয় অঞ্চলগুলো জলোচ্ছ্বাস হতে পারে। এবং সেই সাথে আপনারা হয়তো ফারাজ করিম ভাইয়ের এই দৃশ্যগুলো দেখেছেন। তিনি যেখানে বিপদ সেখানেই উপস্থিত হন এবং মানুষের বিপদের পাশে তিনি দাঁড়ান। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে কি বুঝতে পেরেছেন? এবং সেই সাথে আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং সকল মানুষকে হেফাজতে রাখেন। তো দর্শক